কলকাতা থেকে আমার কলেজের 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গ্রামে বেড়াতে। তাদেরকে নিয়েই আমি সেই দিন বৈকালে গিয়েছিলাম গাঁছাড়িয়া মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর দুই তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যাকাল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে আস্তে আস্তে পথে সাপকোপের সম্মুখীন হতে পারি এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, 6:30তেই তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম আকাশ কালো করে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ মেঘে ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হলো যে আর একটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির। সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওইদিকে যাওয়ার। গায়ের অন্যান্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমারও মনে ভয় আছে। ভয়ের কোনো কারণ যদিও আজ পর্যন্ত কিছু ঘটেনি কারো ক্ষেত্রে, ভয়টা কেবল সংস্কার বসে। তবু আমি যদি একা থাকতাম তাহলে অবশ্য ভয় পাওয়ার একটা কারণ থাকতো, কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে রয়েছে 5 সেলের টর্চ। অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে আধ ভেজা হয়ে পুরো মন্দিরটার চাতা লেগে উঠলাম। বেশ বড় মন্দির। মন্দিরের 2 পাশে ও পিছনে আরও খানচারেক ঘর আছে। এই মন্দির ছিল নাকি একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেওয়ালে ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতা গুল্মের ঝোপঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পোড়ো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় নিয়ে এলি বটে, আমাদের সাপ খপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেরকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি যে অনেক দূর। এই বৃষ্টিতে এতক্ষণ রাস্তায় ভিজলে সবাইকে জ্বরে পড়তে হবে। সে কথা সত্যি। এই কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পূজা আচ্ছা হতো এখানে। হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতো। সেই জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও আসতো না। এই কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিষয়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। হ্যাঁ, শোন তবে এই মন্দিরের ইতিহাস। যেটুকু আমি জানি, আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25, সেই সময় এই মন্দিরের কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির উপরে থাকতো কালী মূর্তি। তখন কেউ জানতো না যে এই মূর্তিটা নকল। আসল মূর্তি, অর্থাৎ যে মূর্তির সামনে বসে তান্ত্রিক সাধনা করত, সে মূর্তিটা থাকতো মাটির নিচেরকার গোপন কক্ষে। মন্দিরের পিছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেরকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গ্রামের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল তখন রাত 11টা। আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল।
তারা এই মন্দিরের চাতালে উঠে দেখে প্রতিমার মন্দিরের দরজা বন্ধ। মানুষের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক ও তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছায় পূজার ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল সে আওয়াজটা ছিল খুব চাপা। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই তাদের এমন চাপা মনে হচ্ছে। তারপরই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশে প্রায় মাইলখানিক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি লোক বসতি নেই। তবে ওই ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? পূজার সময় পুরোহিত যে ঘণ্টা বাজায় সেই ঘণ্টার শব্দ। তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই অন্য কোনো বন্ধ করে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই একজন বলল, চল না, ভেতর দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল সব ঘরের দরজাই তারা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না, এসব ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা ওখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোক থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটারও জনশূন্য রয়েছে। এই ব্যাপারে নিশ্চিত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘণ্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগলো। খুব সন্তর্পণে লোহার পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করলো। কিন্তু সেটা এত ভারী যে একজনের পক্ষে সেটা টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করলো কি, চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টেনে সরাতে লাগলো যাতে কোনো শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। তারা বুঝল এই ঘরের নিচেরকার কোনো চোরাকুটুরিতে ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাবার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পূজার্চনা করার কারণ কি? নিগূঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরও খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তারা দেখতে পেল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাচ্ছে তারা। তৎপর ছেলেরা মুহূর্তকালের জন্য একেবারে চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কী ধরনের পূজা ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানলাবিহীন মাঝারি আকারের একখানা ঘর। ঘরখানার এক পাশে হাত তিনিক লম্বা এক কালী প্রতিমা। কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণ ধার খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটাচারেক খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাঁড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে গেল সেই প্রতিমার সামনে। এর পরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখার জন্য গাঁয়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই সেই দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচানোর জন্য সেই সময় ছেলেগুলোর মনে
প্রচণ্ড একটা উত্তেজনা জেগেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলেই ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাত্র আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো হত্যা নেই, তবে ওই সব বলি ওরা আমাদের আশেপাশের গাঁ থেকে জোগাড় করতো না। তা যদি করতো তাহলে আমাদের গাঁয়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিন। ওরা নিশ্চয়ই কোনো দূরদেশ থেকেই বলি জোগাড় করতো। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করার জন্যে বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করলো যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেললো। দিন 6-7 পরই একদিন রাত 9টা নাগাদ তারা আবার সেই মন্দিরের নিকটে এসে পৌঁছালো। তাদের সঙ্গে ছিল বড় বড় টিনে 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গায়ের কোনো লোককেই জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পর। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনস্বীর সারা শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতা লেগে উঠল। তারপর পিছন দিকে সেই ঘরখানার দিকে যাবার পথেই আচম্বিতে তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিত হতে পারল, যাক, পূজা হচ্ছে এবং কাপালিকেরা তাহলে সেই পুজোর ঘরেই আছে। তারপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকটে। তাদের এরপরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর এদিকে অন্যরা লোহার পাত্রা টেনে সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মুখে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে কড়া অগ্নি জ্বলে উঠল, এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটাও আবার বন্ধ করে দিল সেই লোহার পাত দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বিভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলেরা বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে এবার সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক অভিযানের কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু ওই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমনই নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। এমন কাণ্ড! হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট। সেই বহুকাল আগে যেমন ছিল এখনও তেমনই এই মন্দিরের চারিপাশ প্রায় মাইলখানিক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে ঘন্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় যে এখানে কোনো লোক বসবাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠি কুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বসবাস করলে মন্দিরের চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলোবালি জমে থাকতো না, শুকনো কাটিকুটিও পড়ে থাকতো না। তবে তবে এই ঘন্টার শব্দ আসছে কোত্থেকে? মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোত্থেকে আসবে? শ্যামল, অজয় আর রতনদের কানেও পৌঁছেছে ঘন্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, এই ঘন্টার আওয়াজ আসছে না? সেই অন্ধকারের মধ্যেই দেখতে পেলাম অপর 2 বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম, এখন? আরে না না, এখন তেমনই আছে। মাইল খানেকের মধ্যে কোনো কিছু ঘর বাড়ি নেই। তাহলে
তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরটায় ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না যে 20 বছরের মধ্যে এখানে কোনো লোক বাস করেছে। আর যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আজ শুনে মনে হচ্ছে তো ওই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে। চল তো সেই ঘরটার মধ্যে আমাকে নিয়ে চল, যে ঘরটাই বলেছিলি লোহার পাত ঢাকা গুপ্ত পথ আছে। আমার সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীতু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়েতেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছন দিকে পৌঁছাতেই ঘন্টার আওয়াজ খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। হ্যাঁ, সেই ঘরেতেই ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় তার টের পেয়ে বলল, কি রে বিপিন, তুই ভয় পাচ্ছিস নাকি? না না না, ভয় পাবো কেন? তবে তবে ভাবছি আবার কোনো নরবলি টরবলি হচ্ছে না তো? দেখা যাক কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এই ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিলিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেরই জানালা দরজা নেই। সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর ওপরে পায়ের দাগ নিশ্চয়ই থাকত, কিন্তু কোনো পদচিহ্ন নেই। এমনকি কোনো জন্তুর জানোয়ারের পর্যন্ত না। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না। কথাটা আচমকা বলল অজয়। তবে আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। অজয় বলল, তবে এটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার উপর আধ ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরও স্পষ্ট। একটানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচ থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই, সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি জানো। আশ্চর্য, এ অদ্ভুত। অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাত্তার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকালে এই ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচের ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই, মানুষই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচে ঘরে গেছে, যার জন্য তাদের পায়ের ছাপ পড়েনি? হ্যাঁ, সত্যিই ভাববার কথা। এই রহস্যের কারণ জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্তপথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেরকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের চোখে পড়ত, এবং সিঁড়ির নিচেরকার দিকটাও অন্তত আবছায়াভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি পুরোহিত অন্ধকারে বসে পুজো করছে? এ কি অস্বাভাবিক ঘটনা! আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি। টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ যেন না হয়। দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কখনো দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও
কোনো মানুষজনের তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটাই ছিল নতুন ব্যাটারি। সেই উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের উপরে কত নরকঙ্কাল ছড়িয়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমার কিছু অংশ সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষার খাঁড়াগুলো রয়েছে, আর একটা খাঁড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পূজার ঘণ্টা এবং কয়েকটা থালা, কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই যে কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, ও অসম্ভব, এই ঘরে কখনোই ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোথা থেকে আসছিল। আমাদের সকলেরই শোনার ভুল হয়েছে। আর এখানে নয়, উপরে যাওয়া যাক। চল চল চল। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে নিয়ে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্তচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। অজয় চিৎকার করতে করতে সিঁড়ির ওপর বসে পড়ল। তার হাত থেকে টর্চটা খসে পড়েই নিভে গেল। তারপর তার চিৎকার শুনলাম, তারপরেই সব চুপ। আমরা হুড়মুড় করে অজয়ের কাছে গেলাম। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম ওপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, ভয়ের কোনো কারণ নেই, ভীষণভাবে শক পেয়ে এই রকমটা হয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো। অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সমস্ত কথা শুনি। জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মহাচ্ছন্নের মতন পড়েছিল বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাত্রের ঘটনার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাঁড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল। তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে এরকম কথা শুনে তখনই গায়ের প্রায় 20-25 জন যুবক সেই পোড়মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে, এতকাল কারোর মনে আগ্রহ জাগেনি। আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাবার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা 10 টর্চ নিয়ে এসেছিল। গুপ্ত দ্বারের সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম। কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে এখানে সিঁড়ির গোড়ায় কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের উপর এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল। আরে, পায়ের কাছে একখানা বিরাট খাঁড়াও পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল, খাঁড়া, না, কখনো না, এসব মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্যান্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেখানে খাঁড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাঁড়াটার ছাপটা জল জল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরো একটা ধুলোর আস্তরণ জমেছিল।
কাজেই সেখান থেকে খানাটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খানাটাই যে এখানে পড়ে রয়েছে এই বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। খানাটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সেই বিষয়ে আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল।